আজ তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের বাংলার পাগলা গণেশ চ্যাপ্টারের হাতে কলমে প্রশ্ন উত্তর বা অনুশীলনের যে প্রশ্নগুলো রয়েছে তার উত্তর। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি অ্যান্ড ক্রাফট উইথ পূজা। আর আজকের ক্লাসটা যারা শেষ অবধি দেখবে তারা কিন্তু এই পুরো প্রশ্ন উত্তরের নোটসের পিডিএফটা কীভাবে পাবে সেটা জানতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই রয়েছে এক দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, পাগলা গণেশ একটি বিজ্ঞান, কল্পবিজ্ঞান নাকি রূপকথা বিষয়ক গল্প? উত্তর হবে কল্পবিজ্ঞান। নেক্সট, অবজারভেটরির বাংলা প্রতিশব্দ পরীক্ষাগার, গবেষণাগার নাকি নিরীক্ষাগার? অ্যান্সার হবে নিরীক্ষণাগার। নেক্সট হচ্ছে, সভ্য সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ হিমালয়ের গিরিগুহায়, গভীর জঙ্গলে নাকি মহাকাশে আশ্রয় নিয়েছিলেন? অ্যান্সার হবে হিমালয়ের গিরিগুহায়। গল্পের তথ্য অনুসারে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল যে 3589, 3439 নাকি 3500 সালে? অ্যান্সার হবে 3439 সালে। এরপরে দুই দাগে বলেছে সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, সালটা 3589। এই সময়ের মধ্যে পৃথিবীতে কোন কোন নতুন বৈজ্ঞানিক আবিষ্কারের কথা বলা হয়েছে? এই সময়ের মধ্যে পৃথিবীতে মাধ্যাকর্ষণ প্রতিরোধকারী মলম, নানা রকম উড়ান যন্ত্র, মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছে, চাঁদ, মঙ্গল ও শুক্র গ্রহে ল্যাবরেটরি সূর্যের দুটি গ্রহ আবিষ্কৃত হয়েছে, আলোর চেয়েও দ্রুতগতি সম্পন্ন মহাকাশযান আবিষ্কৃত হয়েছে। নেক্সট হচ্ছে, ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। অনাবশ্যক ভাবাবেগ বলতে কি বোঝানো হয়েছে? তাকে সত্যিই তোমার অনাবশ্যক বলে মনে হয় কি? উত্তর, কবিতা, গান, ছবি আঁকা, কথা সাহিত্য, নাটক, সিনেমা ইত্যাদির চর্চাকে অনাবশ্যক ভাবাবেগ বলে পাগলা গণেশ গল্পে বোঝানো হয়েছে। না, এগুলোর কোনোটিকেই আমার অনাবশ্যক বলে মনে হয় না, কারণ এগুলোর চর্চা মানুষের মনকে সতেজ, অনুভূতিশীল ও সৃষ্টিশীল রাখে। নেক্সট কোশ্চেন, চর্চার অভাবে মানুষের মনে আর ওসবের উদ্রেক হয় না। মানুষের মন থেকে কোন কোন অনুভূতিগুলো হারিয়ে গেছে? দয়া, মায়া, করুণা, ভালোবাসা ইত্যাদির এই অনুভূতিগুলো মানুষের মন থেকে হারিয়ে গেছে। নেক্সট প্রশ্ন, ব্যতিক্রম অবশ্য একাধজন আছে, ব্যতিক্রমী মানুষটিকে কিভাবে তিনি ব্যতিক্রম হয়ে উঠেছিলেন? প্রশ্নে উল্লিখিত ব্যতিক্রমী মানুষটি হলেন বিজ্ঞানী পাগলা গণেশ। গণেশ অনেক চেষ্টা করেও যখন দেখলেন কালের চাকাকে উল্টো দিকে ঘোরানো যাবে না, তখন এই মানুষটি সমাজের মূল স্রোতের থেকে বেরিয়ে গিয়ে দূরে হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নিয়ে কবিতা লিখতেন। সেই কবিতা আকাশে বাতাসে ছড়িয়ে দিতেন, গান গাইতেন, ছবি আঁকতেন। এইভাবে তিনি ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন। তারপরের প্রশ্ন, ও মশাই এমন বিকট শব্দ করছেন কেন? কার উদ্দেশ্যে কারা কথা বলেছিল? কোন কাজকে তারা বিকট শব্দ বলে মনে করেছিল? হিমালয়ের গিরিগুহায় আশ্রয় নেওয়া গণেশ একদিন সন্ধ্যাবেলায় গলা ছেড়ে গান গাইছিলেন। হঠাৎ দুটো পাখাওয়ালা লোক লাসা থেকে ইসলামাবাদ উড়ে যেতে যেতে নেমে এসে গণেশকে রীতিমতো ধমক দিয়ে মন্তব্যটি করেছিল। গণেশের গলা ছেড়ে গান গাওয়াকেই তারা বিকট শব্দ বলে মনে করেছিল। গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছে। গণেশ কাদের মুখশ্রী ভুলে গেছেন? তার এই ভুলে যাওয়ার কারণ কি বলে তোমার মনে হয়? গণেশের 3 ছেলে ও 1 মেয়ে আছে, তাদের মুখশ্রী তিনি একেবারে ভুলে গেছেন। গণেশের ছেলেমেয়েরা গণেশের কাছে গত 100 বছর আসেনি। এই দীর্ঘ বিচ্ছেদের ফলেই তাদের মুখশ্রী গণেশ ভুলে গেছেন। গণেশকে সসম্ভ্রমে অভিবাদন করে বলল, কে কি বলেছিল? তার এভাবে তাকে সম্মান জানানোর কারণটি কি? প্রশ্নোক্ত অংশটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পাগলা গণেশ নামক গল্প থেকে নেওয়া হয়েছে। একজন পুলিশম্যান গণেশকে সম্ভ্রম সঙ্গে অভিবাদন জানিয়ে বলেছিল, তিনি যে পাহাড়ময় এত কাগজ ছড়িয়ে দিচ্ছেন তার কারণ কি? এটা কি নতুন কোনো বিষয়ে গবেষণা? এভাবে তাকে সম্মান জানানোর কারণ হলো, এককালে গণেশ যখন কলকাতার সায়েন্স কলেজের মাইক্রো ইলেকট্রনিক পড়াতেন তখন এই পুলিশম্যানটি তার ছাত্র ছিলেন। নেক্সট হচ্ছে, আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি। বক্তা কিভাবে পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করেছিল? তার প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল কি? বক্তা গণেশ কবিতা লিখে, গান গেয়ে, ছবি এঁকে পৃথিবীর মানুষের ভেতরের মানবিক বোধগুলোকে জাগিয়ে তুলতে চেষ্টা করছিলেন। এভাবেই পৃথিবীকে বাঁচাতে চেষ্টা করেছিলেন তিনি। হ্যাঁ, তার এই প্রয়াস শেষ পর্যন্ত সফল হয়েছিল, কারণ গণেশ জানতে পেরেছিলেন যে লোকে গান গাইতে, কবিতা মুখস্থ করতে, হিজিবিজি ছবি আঁকতে শুরু করেছিল। সে কথা শুনে গণেশ বুঝেছিলেন যে দুনিয়াকে বাঁচানোর জন্য তার চেষ্টা সফল হতে চলেছে। এখানে হ্যাঁ শব্দতে কিন্তু একটা চন্দ্রবিন্দু হবে। আশা করছি তোমরা জানো, টাইপিং মিস্টেক এটা পড়েনি, আমি পিডিএফে ঠিক করে দেবো, আর তোমরা চাইলে কিন্তু খাতাতে সেটা ঠিক করে লিখে নিতে পারো। নেক্সট হচ্ছে, লোকটা অসহায়ভাবে মাথা নেড়ে বলল। এখানে কার কথা বলা হয়েছে? সে কি বলল? তার অসহায়ভাবে মাথা নাড়ার কারণ কি? এখানে গণেশের ছাত্র পুলিশম্যানটির কথা বলা হয়েছে। সে বলল কবিতাটি পড়ে সে কিছু বুঝতে পারছে না, সে কোনোদিন এই জিনিস পড়েনি। পুলিশম্যানটি গণেশের কবিতা পড়ে কিছু বুঝতে পারছিল না, কারণ তার আমলে শিক্ষানিকেতনে এসব পড়ানো হতো না, তাই অসহায়ভাবে সে মাথা নেড়েছিল।
তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল। এই তিনজন কারা, তাদের মুগ্ধতার কারণ কি? এই তিনজন হলেন গণেশের প্রাক্তন ছাত্র, এক পুলিশম্যান, তার স্ত্রী ও তার মা। পুলিশম্যান গণেশের কবিতা পাঠ করে কিছুই বুঝতে না পেরে চলে গেলেও পরের দিনই সে তার স্ত্রী এবং মাকে নিয়ে আসে গণেশের কাছে গণেশের কবিতা শোনার জন্য। গণেশ তাদের দেখেই খুশি হয় এবং তাদের কবিতা শোনায়। তবে শুধু তাই নয়, গণেশ তাদের গান শোনায় এবং ছবিও দেখায়। গণেশের এই শিল্পকর্মে পুলিশম্যান, তার মা ও স্ত্রী মোহিত হয়ে পড়ে। তারা যেন কোনো অনাস্বাদিত বস্তুর আস্বাদন করতে থাকে। তাই তারা গণেশের কবিতা, গান শুনে এবং ছবি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল। নেক্সট 3 নম্বর প্রশ্ন, পাগলা গণেশ গল্পের মুখ্য চরিত্র গণেশকে তোমার কেমন লাগলো? পাগলা গণেশ গল্পের মুখ্য চরিত্র গণেশকে আমার ভালো লেগেছে। গণেশ বিজ্ঞানের যুগে জন্মেও তিনি বিজ্ঞান সর্বস্ব হয়ে যাননি। সে ধরাবাঁধা নিয়মে চলার বিরোধী একজন মানুষ। তার মধ্যে রয়েছে মনুষ্যত্ব, তার অনুভূতিও আছে। তিনি কবিতা লেখেন, গান করেন, ছবি আঁকেন। তিনি পৃথিবী থেকে যে ভাবাবেগ হারিয়ে গেছে তা ফিরিয়ে এনে পৃথিবীকে বাঁচিয়ে তোলার জন্য অক্লান্ত শ্রম করে শেষে তিনি সফল হয়েছিলেন। এই অদ্ভুত পাগলামির কাহিনীটি সত্যিই ভালো লেগেছে। নেক্সট হচ্ছে, অর্থ অপরিবর্তিত রেখে রেখাঙ্কিত শব্দগুলোর পরিবর্তে নতুন শব্দ বসাও। অর্থাৎ তোমাদের যে শব্দগুলোর তলায় আন্ডারলাইন করে রয়েছে তার মানেটা কিন্তু সেম রেখে আমাদের বাক্য রচনা করতে হবে। প্রথমটা বলেছে মানে বাক্যটাকে আবার লিখতে হবে। প্রথমটা বলেছে ওসব অনাবশ্যক ভাবাবেগ কোনো কাজেই লাগে না। উত্তর কি হবে? ওসব অপ্রয়োজনীয় ভাবাবেগ কোনো কাজেই লাগে না। নেক্সট, কেউ ঠাট্টা বিদ্রুপ করলো না, কেউ উপহাস পরিহাস করলো না। অর্থাৎ ঠাট্টা বিদ্রুপ হবে, উপহাস পরিহাস। তারপরে দুনিয়াটা বেঁচে যাবে, পৃথিবীটা বেঁচে যাবে। তারপরে হচ্ছে মহাসচিব তার বিমান থেকে নামলেন গণেশের ডেরায়। মহাসচিব তার উড়োজাহাজ থেকে নামলেন গণেশের আস্তানায়। নেক্সট হচ্ছে, গণেশকে সসম্ভ্রমে অভিবাদন জানিয়ে বলল। উত্তরটা হবে গণেশকে সসম্মানে অভিবাদন জানিয়ে বলল। লোকে গান গাইতে লেগেছে, কবিতা মক্ষ করছে। লোকে গান গাইতে লেগেছে, কবিতা অভ্যেস করছে। তারপরে রয়েছে যে হিমালয় যে খুব নির্জন জায়গা তা নয়, হিমালয় যে খুব জনহীন জায়গা তা নয়। ধুর মশাই এ যে বিটকেল শব্দ, ধুর মশাই এ যে বিশ্রী শব্দ। এরপরে রয়েছে, এক কথায় লেখো মহান যে সচিব। কিছু কিছু যে শব্দগুলো এখানে দিয়ে দিয়েছে, তো উত্তরগুলো আমরা দেখে নিই। হচ্ছে মহান যে সচিব ও মহাসচিব, প্রতিরোধ করে যে প্রতিরোধী, গতিবেগ আছে যার গতিশীল, মৃত্যুকে জয় করেছে যে মৃত্যুঞ্জয়ী, অন্ত নেই যার অনন্ত। তারপরে রয়েছে সন্ধি বিচ্ছেদ করো। কিছু শব্দ দেওয়া রয়েছে। তো মাধ্যাকর্ষণ হবে মধ্যযোগ আকর্ষণ, আবিষ্কার আবিযোগ কার, মৃত্যুঞ্জয় মৃত্যুম যোগ জয়, অনাবশ্যক অনাযোগ অনযোগ আবশ্যক গবেষণা গোযোগেষণা, অন্তরিক্ষ অন্তযোগিক্ষ, গণেশ গণ যুক্ত ঈশ, হিমালয় হিম যোগ আলয়, নির্জন নিহ যোগ জন, গবেষণাগার গোযোগেষণা যোগ আগার, আর পরীক্ষা হচ্ছে পরিযোগ ইক্ষা। এরপরে রয়েছে সমার্থক শব্দ লেখো। 3টে শব্দ দেওয়া রয়েছে। কৃত্রিম হবে নকল আর অপ্রকৃত। আন্দোলন হচ্ছে আন্দোলন বিক্ষোভ, পৃথিবী হচ্ছে ধরা আর জগৎ। আচ্ছা, এই পৃথিবী শব্দের আরও অনেক সমার্থক শব্দ তো রয়েছেই। তো এই ধরা আর জগৎ ছাড়া তোমাদের যদি অন্য কোনো সমার্থক শব্দ জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপরে রয়েছে প্রদত্ত বিশেষণগুলোর পর উপযুক্ত বিশেষ্য বসাও এবং বাক্য রচনা করো। তাহলে এই যে শব্দগুলো রয়েছে এগুলোর সাথে আমাদের কিন্তু বিশেষ্য অ্যাড করে বাক্য রচনা করতে হবে। তো দেখো, কৃত্রিম উপগ্রহ, উপগ্রহটা আমরা জানি বিশেষ্য। কৃত্রিম উপগ্রহ মানুষের তৈরি একটি মহাকাশযান। বাক্য রচনাটা আমি এখানে দিয়ে দিলাম। পরপর এভাবেই দেখতে পাবে। মেদুর আকাশ নীল ও পরিষ্কার। সুকুমার শিল্পকলা হলো একটি সুন্দর এবং মার্জিত শিল্পকলা। যান্ত্রিক গোলযোগ, যান্ত্রিক গোলযোগের জন্য বাসটি থেমে গেল। এরপরে রয়েছে ফিরোজা দিয়ে ফিরোজা রঙের পোশাক পরে রিমাকে খুব সুন্দর দেখাচ্ছে। মন্ত্রমুগ্ধ শ্রোতা, দিশার গান শুনে শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। নেক্সট হচ্ছে 9 দাগ, রেখাঙ্কিত পদগুলির কারক ও বিভক্তি নির্ণয় করো। গণেশও যে আর সকলের মতো টনিকটা খেয়েছিল। এখানে কি হবে? কর্তৃকারকে শূন্য বিভক্তি হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে দিই এই পিডিএফটা তোমরা কীভাবে পাবে। পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে পেতে পারো। তার লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে রয়েছে। ক্লাসের পর আমি সেখানে ডাইরেক্ট পিডিএফটা দিয়ে দেবো। কিন্তু পিডিএফের পাসওয়ার্ড হবে হচ্ছে 08। আর পিডিএফের নাম স্ক্রিনের সাবজেক্টে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটাই কিন্তু হবে। এছাড়া যাদের টেলিগ্রাম চ্যানেল নেই তারা কিন্তু মেল করতে পারো আমাকে স্ক্রিনে দেওয়া মেল আইডিতে, এবং স্ক্রিনের সাবজেক্ট যেটা দেখতে পাচ্ছ তোমাদেরকে অ্যাজ ইট ইজ সেটাই লিখতে হবে। আর কম্পোজ মেলে তোমরা তোমাদের নামটা লিখে আমাকে মেলটা করে দিলে তোমরা কিন্তু খুব ইজিলি পিডিএফটা পেয়ে যাবে। আর পাসওয়ার্ড কিন্তু সেমই থাকছে। তারপরে দেখে নাও নেক্সট কি রয়েছে হচ্ছে তার গানের গলা বেশ ভালোই। এটা হবে সম্বন্ধ পদ ষষ্ঠী বিভক্তি।
আকাশে একটা পিঁপে ভাসছিল, অধিকরণ কারকে এ বিভক্তি। আজ সকালে গণেশকে কবিতায় পেয়েছে, অধিকরণ কারকে এ বিভক্তি। নেক্সট, আমি পৃথিবীকে বাঁচানোর চেষ্টা করছি, কর্মকারকে কে বিভক্তি। ও মশাই অমন বিকট শব্দ করছেন কেন, কর্মকারকে শূন্য বিভক্তি। রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নামলেন, অপাদান কারকে থেকে বিভক্তি। নেক্সট, তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল, এটা হবে কর্মকারকে শূন্য বিভক্তি। তাহলে এখানে কিন্তু তোমাদের সমস্ত প্রশ্ন উত্তর শেষ হলো। আশা করছি ক্লাসটা ভালো লাগলো। আর তোমাদের যদি ক্লাসটা ভালো লাগে আর তোমরা যদি পিডিএফটা পেতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে ক্লাসটাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।